যারা ইতিমধ্যে বাড়িতে বাড়িতে আয়ুষ্মান ভারতের প্রিফিল্ড ফর্ম পেয়ে গেছেন তারা অনেকেই চিন্তায় আছেন যে এই ফর্মটি সঠিকভাবে কিভাবে ফিল আপ করবেন। এবং আরো একটা প্রশ্ন সবাইয়ের মধ্যে আছে যে এই ফর্মের সঙ্গে সঙ্গে আমরা কি কি ডকুমেন্ট জমা দেব। এই রিলেটেড ভিডিও আমি অলরেডি একটা বানিয়েছি, যেখানে আপনারা অনেক অনেক কমেন্টস করছেন, অনেক আপনাদের প্রবলেম হচ্ছে। তো যাদের এই সমস্ত প্রবলেম গুলো হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে ফর্ম ফিল আপ তো আমি দেখাবোই, পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্ম ফিল আপ করে দেখাবো। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জায়গায় যে যে সমস্যা হতে পারে এবং যে যে কমেন্টস গুলো আমি পেয়েছি সেগুলো রিপ্লাই দেবো। যদি আপনারা ভিডিওটা খুব তাড়াতাড়ি ছোটভাবে দেখতে চান তাহলে আগের ভিডিওটি চ্যানেল থেকে দেখে আসতে পারেন। এই ভিডিওটি শুরুতেই বলে দিই একটু বড় হতে পারে, যেহেতু প্রত্যেকটা পয়েন্ট আমি ডিটেলসে বোঝাবো। তো আশা করছি যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনার এই ফর্মে কোনো রকম ভুল হবে না, কোনো রকম ভুল থাকবে না। সমস্ত রকম প্রবলেম আমি সলভ করার চেষ্টা করব। প্রত্যেকটা প্রবলেম রিলেটেড আমি 100-150 করে কমেন্টস পেয়েছি, তখনই বুঝলাম যে আপনাদের অনেক রকম সমস্যা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে। তো চলুন আজকে এই ফর্মটির যত রকম সমস্যা এই ভিডিওর মধ্যে সমাধান করা যাক। এই যে তারিখ বলে যে জায়গাটা লেখা আছে তারিখ, এখানটায় আপনাকে তারিখ দিতে হবে। ভালো করে শুনুন, এই জায়গায় সেই তারিখটা দেবেন যে তারিখে আপনি ফর্মটাকে জমা করছেন। মানে ধরে নিন আজকে 26 তারিখ, তাহলে আমি দেবো 26, মাসের জায়গায় দেবো 6 এবং বছরের জায়গায় দেবো 2026। ক্লিয়ার আশা করি সবাই। যে ডেটে ফর্ম জমা করছেন সেই ডেটটা এখানে বসাবেন, দিন মাস বছর হিসাবে। তো এই সেকশনটা ক্লিয়ার। এরপর আমরা পরের সেকশনে আসছি। কি বলছে? আবেদনকারীর তথ্য, মানে যে আবেদন করছে তার তথ্য। এখানে অনেকেই আমাকে বলছে যে এই ফর্মটা আমরা যখন ফিল আপ করছি এখানে ডিটেলস কার দেবো? হেড অফ দ্য ফ্যামিলি দেবো না, যার নামে ফর্ম তার ডিটেলস হবে। মানে এখানে আবেদনকারীর নাম লেখা আছে যার, দেখুন ফর্মের মধ্যে লেখা আছে এই যে আবেদনকারীর জায়গাটা, এই জায়গায় যার নাম লেখা থাকবে তার ডিটেলস আপনাকে দিতে হবে। ধরে নিন আপনার বাড়িতে 4 জন মেম্বার আছে, তো 4 জন মেম্বারের নামে 4টে ফর্ম এসছে। তো ধরে নিন আপনার বাবার নামে যে ফর্মটা এসছে সেখানে সেই ফর্মে আপনার বাবার নামের সমস্ত ডিটেলস হবে, মায়ের নামে যেটা এসছে মায়ের সমস্ত ডিটেলস হবে, আপনার নামে যেটা এসছে আপনার সমস্ত ডিটেলস হবে, আপনার ভাই বোনের নামে যে ফর্মটা এসছে সেখানে আপনার ভাই বোনের ডিটেলস হবে। কোনোটাতেই অন্য কারোর ডিটেলস আপনি করবেন না, যার নামের ফর্ম তারই ডিটেলস এখানে ফিল আপ হবে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। এরপর এই জায়গাটাতে আপনাকে বলছে আধার কার্ডের নাম্বার। আমাকে অনেকেই বলছেন যে আধার কার্ডের নাম্বারে XXXX আসছে এবং শেষে 4টে ডিজিট দেখা যাচ্ছে। এটা আপনার না, এটা পুরো ওয়েস্ট বেঙ্গলে যতজনের কাছে প্রিফিল্ড ফর্ম গেছে সবাইয়েরই আধার নাম্বার প্রথমে XXXX আছে এবং শেষের 4টে ডিজিট ভিজিবল। দেখুন এনাদের কাছে কিন্তু আপনার আধার নাম্বার অলরেডি আছে, কারণ এই যে ফর্মটা বেরিয়েছে এটা রেশন কার্ডের যে আপনার পোর্টাল, সেই পোর্টালে যে ডিটেলস ওদের কাছে আছে সেই ডিটেলস থেকেই এই প্রিফিল ফর্মটা বেরিয়েছে। তো সেখানে আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক আছে, তাই জন্যই আপনি রেশন কার্ডে মাল পান। তো সেখানে যে আধার কার্ডের নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু ওদের কাছে অলরেডি সিস্টেমে লিঙ্ক করা আছে। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট লাস্ট 4 ডিজিট মিলিয়ে দেখে নিন যে আবেদনকারীর নামের সঙ্গে আবেদনকারীর যে আধার কার্ডের নাম্বার সেটা লাস্ট 4 ডিজিট মিলছে কিনা। এই দুটো যদি হয়ে যায় এরপর চলে যান রেশন কার্ড নাম্বারে। রেশন কার্ড নাম্বারটা একবার মিলিয়ে দেখে নিন যে রেশন কার্ড নাম্বারটা ঠিক আছে কিনা। আশা করছি রেশন কার্ড নাম্বার ঠিকই থাকবে। তো এরপর আমরা চলে আসছি রেশন কার্ড বিভাগে। রেশন কার্ড বিভাগের এই সেকশনটাতে এসে অনেকের অনেক রকম প্রশ্ন আছে। কি কি প্রশ্ন? কি আমাদের RKSY1 কার্ড, আমাদের RKSY2 কার্ড, কিন্তু আমাদের বাড়িতে প্রিফিল্ড ফর্ম চলে এসছে। আপনি তো বলছেন এই ফর্মটা তাদেরই আসবে যাদের AA, SPHH, PHH কার্ড থাকবে। তো একদম বলে দিই আপনাদেরকে, অনেকেরই RKSY1 বা RKSY2 কার্ড থেকে তার ক্যাটাগরি চেঞ্জ হয়ে অটোমেটিক্যালি SPHH বা PHH হয়ে গেছে। ধরে নিন আপনার ফ্যামিলিতে কোনো একজন মেম্বারের PHH বা SPHH কার্ড ছিল, এবার বাকি সমস্ত মেম্বারদের RKSY1 বা 2 কার্ড ছিল। তো এটা পোর্টালে অটোমেটিক্যালি বাকি সমস্ত মেম্বারদের কনভার্ট হয়ে SPHH বা PHH বা AA হয়ে গেছে, যেটা আপনি জানেন না। তাই জন্য আপনি হয়তো ভাবছেন যে আপনার নামে কিভাবে প্রিফিল ফর্ম এলো। তো আপনার নামে কিভাবে প্রিফিল ফর্ম এলো এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে যে ধরনের কার্ড থাকবে সেই ধরনের কার্ডে আপনার টিক করা থাকবে। ধরুন এনার ক্ষেত্রে SPHH কার্ড, তাই SPHH এ প্রিফিল টিক করা আছে, আপনাকে টিক করতে হবে না, ওরাই আপনাকে টিক করে পাঠাবে যে আপনার এই ধরনের কার্ড। এবার যদি আপনার মনে হয় যে আপনার এই কার্ডটা আছে যেটা RKSY1, আপনার এখানে SPHH এ টিক করা, তাহলে আপনি রেশন কার্ডের যে পোর্টাল আছে সেখানে গিয়ে রেশন কার্ড ডাউনলোড লিখে সার্চ করুন। সার্চ করলে আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে আপনারা খুব সহজে আপডেটেড রেশন কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটারই প্রিন্ট কপি আপনারা এর সঙ্গে জমা দেবেন। হয়ে গেল। তো এই জায়গাটা আমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট মিলিয়ে দেখে নেব। তারপর এখানে অনেক বড় একটা প্রশ্ন সবার আছে যে আধার কার্ডের যে মোবাইল নাম্বার সেটার সঙ্গে এই নাম্বার মিলছে না। দেখুন এখানে লেখা তো আছে আধার কার্ডে সংযুক্ত মোবাইল নাম্বার, কিন্তু অ্যাকচুয়ালি ওরা দিয়েছে আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক সেই নাম্বারটা।
দেখবেন আপনার রেশন কার্ডের সঙ্গে এই নাম্বারটা লিঙ্ক আছে, ওই জন্য এই নাম্বারটা আপনার এখানে দেখাচ্ছে। অনেকেই আমাকে বলছিলেন যে আধার কার্ডে এই নাম্বার নেই, এটা কোথা থেকে পেলো এই নাম্বারটা? এটা আপনার রেশন কার্ডে লিঙ্ক নাম্বারটা দেখাচ্ছে। এবার অনেকের ক্ষেত্রে মিলে যাচ্ছে কেন? কারণ অনেকের ক্ষেত্রে রেশন কার্ডে দেওয়া নাম্বার আধার কার্ডে দেওয়া নাম্বার একই, তাই তাদের ক্ষেত্রে মিলে যাচ্ছে। এরপর আপনার পুরুষ মহিলা অন্যান্য যেটা হবে সেটাতে অলরেডি টিক করা থাকবে। যাদের প্রিফিল্ড ফর্মে কিছু ভুল আসছে তারা অবশ্যই অবশ্যই আপনাদের যে আশা কর্মী বা আইসিডিএস কর্মী ফর্ম জমা নিচ্ছে তাদেরকে একবার ইন্টিমেট করুন যে আমার এই এই জায়গাতে ভুল আছে। ওনারা তাহলে ওনাদের যে ডকুমেন্ট আছে তার পেছনে লিখে নেবে যে এনার এটা এটা ভুল আছে, তাহলে কিন্তু অনলাইনে আপডেশনের সময় এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এবং আপনারা যে ডকুমেন্ট দিচ্ছেন সেটা দেখে যখন এন্ট্রি হবে অটোমেটিক্যালি আপনার ঠিক হয়েও যাবে। প্লাস বায়োমেট্রিকের সময় যখন আপনাকে ডাকবে তখনও আপনি একবার ক্রস ভেরিফাই করে নিতে পারেন। তো এরপর জন্ম তারিখ যাদের ভুল আছে তাদেরকে আমি বলবো আপনারা রেশন কার্ডের পোর্টালে গিয়ে রেশন কার্ড কারেকশন করে নিন, খুব তাড়াতাড়ি রেশন কার্ড কারেকশন করে নিন, কোনো ভয় পাওয়ার কারণ নেই। রেশন কার্ড পোর্টালে ইনস্ট্যান্ট সবকিছু চেঞ্জ হয়ে যায়। রেশন কার্ড পোর্টালে আপনি যদি নাম চেঞ্জ করেন, আধার কার্ডে যদি নাম ঠিক থাকে কিন্তু রেশন কার্ডে নাম ভুল আছে, ইনস্ট্যান্ট 2 মিনিটের মধ্যে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। আপনার রিলেশন মানে বাবার নাম, মায়ের নাম বা স্বামীর নাম যদি ভুল থাকে সেটাও ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে। জন্ম তারিখ ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে। এগুলো কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে 1-2 মিনিটের মধ্যে। তো আপনারা রেশন কার্ড পোর্টালে গিয়ে এই জিনিসটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নিন, তাহলে কিন্তু প্রিফিল্ড ফর্মে আপনার ভুল থাকলেও যখন এটা আপডেশন হবে রেশন কার্ডের পোর্টাল থেকে ডেটা ফেচ করে তখন ঠিক হয়ে যাবে। আর যদি মনে করছেন আপনারা জানেন না কিভাবে ইনস্ট্যান্ট রেশন কার্ডের সমস্ত ডিটেলস চেঞ্জ করতে হয়, আপনারা আমার কমেন্ট বক্সে রেশন কার্ডের ভিডিও লিখে কমেন্ট করুন, আমি অবশ্যই রেশন কার্ড রিলেটেড ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। এরপর এই জায়গাটা কমপ্লিট হয়ে গেলে এরপর আপনার সম্পূর্ণ ঠিকানা লিখতে বলছে। এই জায়গায় অনেকের প্রিফিল্ড অবস্থাতে ঠিকানা আসছে, অনেকের কিন্তু আসছে না, ব্ল্যাঙ্ক থাকছে। যাদের ব্ল্যাঙ্ক থাকছে তাদের বলবো পেন দিয়ে আপনারা অ্যাড্রেস লিখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। যাদের প্রিফিল্ড অবস্থায় আসছে তাদের তো কোনো অসুবিধেই নেই, যাদের আসছে না তারা পেন দিয়ে লিখে দিতে পারেন। এই ক্ষেত্রে যেরকম শুধুমাত্র ভিলেজ লেখা আছে, চাইলে পোস্ট, থানা এগুলো পেন দিয়ে আপনারা লিখে দিতে পারেন, ঠিক আছে। এরপর জেলা মিলিয়ে নিলেন, ব্লক, গ্রাম পঞ্চায়েত মিলিয়ে নিলেন। তারপর পরিবারের প্রধানের নাম, আপনার ফ্যামিলির যে হেড রেশন কার্ড ওয়াইজ তার নাম এই জায়গাটাতে দেখাবে। আপনাদের হয়তো এখন হয়তো এই ফ্যামিলি হেডের সঙ্গে আপনারা থাকেন না, আপনাদের হয়তো পরিবার হয়তো 10 জনের, আপনারা হয়তো বাবা মা ভাই বোন 4 জন আলাদা হয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, মোট পরিবারের সদস্য সংখ্যাতে 4 লিখে দেবেন। হয়তো আপনাদের পরিবার 10 জনের কিন্তু এখানে আপনারা 4 লিখে দেবেন, কারণ বর্তমানে আপনারা যতজন একসঙ্গে থাকছেন সেটাই আপনাদের পরিবার। তো আপনাদের ওই 10 জন 12 জন লেখার কোনো দরকার নেই। এখানে পরিবারের প্রধানের নাম যাই থাক, আপনারা রেশন কার্ডে ফ্যামিলি হেড চেঞ্জ করেননি বলে এখনো রয়ে গেছে, কিন্তু আপনাদের বর্তমান যে পরিবার সেই হিসাবে আপনারা এখানে লিখে দেবেন। অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে যে ফ্যামিলি মেম্বারে কেউ মারা গেছে, তো তাদের বলবো যারা মারা গেছে তাদেরকে বাদ দিয়ে লিখবেন। আর অবশ্যই ফ্যামিলি হেড বর্তমানে আপনার যে ফ্যামিলি হেড তাকে কাউন্ট করবেন। আচ্ছা, এরপরে প্যান কার্ড নাম্বার। প্যান কার্ড নাম্বার আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন কার দেবো, ফ্যামিলি হেডের দেবো প্যান কার্ড নাম্বার? না, এই ফর্মটা যার হবে, এই আবেদনকারীর নামের এখানটায় যার নাম থাকবে তারই কিন্তু প্যান কার্ড নাম্বার আপনাকে এখানে দিতে হবে, অন্য কারোর প্যান কার্ড নাম্বার না। আর তার যদি প্যান কার্ড না থেকে থাকে, এরকম হতেই পারে যে অ্যাপ্লিকেশন করছে তার প্যান কার্ড নেই, তাহলে এই জায়গাটা ফাঁকা রাখবেন, কিচ্ছু দিতে হবে না আপনাকে, ঠিক আছে। এরপর নির্বাচনী তথ্য, 18 বছরের উপরে হলে, মানে 18 বছরের উপরে যাদের বয়স তাদের ভোটার কার্ড থাকা উচিত, তো তাদের ভোটার কার্ডের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। এখানে অনেকেই আমাকে বলছেন যে এপিক নাম্বার মানে কি? এপিক নাম্বার মানে হলো আপনার ভোটার কার্ডের নাম্বার, ভোটার কার্ড নাম্বার, এটাই হলো আপনার এপিক নাম্বার। তাহলে আপনার ভোটার কার্ড দেখে দেখে আপনারা এখানে লিখে দেবেন আপনার ভোটার কার্ডের নাম্বার। এরপর এসি নাম্বার। এসি নাম্বার মানে হলো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার। আমার ক্ষেত্রে 115, তো আমি 115 দিয়ে দিলাম। এসি নাম্বার মানে হলো বিধানসভা ক্ষেত্রের নাম্বার। অনেকে আমাকে কমেন্টস করছেন এসি নাম্বার মানে কি অ্যাকাউন্ট নাম্বার? আপনি 18 বছরের উপরে ভোটার কার্ডের ডিটেলস দিতে বলছে, ভোটার কার্ডের ডিটেলসে আপনি অ্যাকাউন্ট নাম্বার কেন দেবেন? ভোটার কার্ডের ডিটেলসে তো ভোটার কার্ডের ডিটেলস দেবেন। তো ভোটার কার্ডের ডিটেলসে কি হয়? ভোটার কার্ড নাম্বার, আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার, আপনার পার্ট নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার, এগুলোই তো ভোটার কার্ডের ডিটেলস। আপনি এখানে কেন? অনেকেই বলছে যে আমাদের আশাকর্মী বলেছে এসি নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বার লিখতে। আরে এখানে অ্যাকাউন্ট নাম্বার কোন কাজে লাগবে আপনার? যখন সরকার সবকিছু ডিবিটিতে টাকা দিচ্ছে, সবকিছু ডিবিটিতে হচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার কোন কাজে লাগবে আপনার? যেখানে টাকা দেবে যেসব স্কিমে সেখানে অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছে না, আর এটাতে কেন অ্যাকাউন্ট নাম্বার নেবে আপনার? একটু বুঝুন, একটু বুঝুন। এখানে লেখা আছে নির্বাচনী তথ্য 18 বছরের উপরে হলে। নির্বাচনী তথ্যে অ্যাকাউন্ট নাম্বার কেন লাগবে? এসি নাম্বার মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার। এরপর পার্ট নাম্বার মানে আপনি যে এলাকায় থাকেন তার পার্ট নম্বর কত, যত হবে তত লিখে দেবেন আপনাদের ক্ষেত্রে। এবং ক্রমিক নাম্বার মানে হলো সিরিয়াল নাম্বার, আপনার যে ভোটার লিস্ট আছে সেখানে কত নম্বরে আপনার নাম আছে, হয়তো 215 নম্বরে নাম আছে, তাহলে আপনার সিরিয়াল নাম্বার হবে 215। বোঝা গেছে আশা করি। এই জায়গাটা আপনাদের অনেক সমস্যা হতে পারে, যেরকম আপনারা এই ডিটেলসটা হয়তো পাচ্ছেন না কোথাও থেকে। কি করবেন? আপনার এলাকায় যার কাছে ভোটার লিস্ট আছে তার কাছ থেকে আপনি আপনার নামটা কোথায় আছে দেখে নিন,
সব তথ্য আপনি পেয়ে যাবেন। ভোটার লিস্টে কত নম্বরে নাম আছে, আপনার পার্ট নম্বর কত, আপনার এসি নম্বর কত, এবং আপনার ভোটার কার্ডের নম্বর তো আপনি জানেনই। আর যাদের মনে হচ্ছে আপনারা কোথাও যাবেন না, বাড়িতে বসে এই কাজটা করবেন, ভোটার ইনফরমেশন, ভোটার কার্ড ইনফরমেশন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দরকার হলে, ভোটার কার্ড ইনফরমেশন লিখে আপনারা সার্চ করুন। প্রথম যে লিঙ্কটা আসছে এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দিলে এপিক নাম্বারের জায়গাতে আপনাকে ভোটার কার্ড নাম্বার লিখতে হবে, স্টেটের জায়গাতে আপনারা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন। তারপর এখানে ক্যাপচার কোড দিয়ে আপনারা যদি সার্চ করেন আপনাদের কাছে ভোটার কার্ডের সমস্ত ডিটেলস সামনে চলে আসবে। তো আপনাদের কোথাও আর যেতে হবে না, আপনারা এই পোর্টাল থেকে খুব সহজে এসে এই ভোটার কার্ডের যত ডিটেলস লাগবে সব দেখে নিতে পারেন। এরপর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আবারও বলছি, বারবার রিপিট করছি, যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা এখানে নাম্বার বসাবেন, যাদের নেই বসানোর দরকার নেই। আপনারা অনেকেই কমেন্টস করছেন আমার স্বাস্থ্যসাথী কার্ড নেই, আমি কি নাম্বার বসাবো। যাদের আছে তারাই বসাবেন, যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা কেন বসাবেন? স্বাস্থ্যসাথী যাদের কার্ড নেই তারা এই জায়গাটা ফাঁকা রাখবেন। এবার এরকম একটা প্রবলেম হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে একটা ফ্যামিলিতে, যখন কার্ড হয়েছিল তখন 4 জনের নাম আছে, বাকি 2 জনের নাম বাদ পড়ে গেছে। তো তাহলে তারা কি করবেন? তারা যখন ফর্ম ফিল আপ করবেন 4 জনের যে ফর্মটা ফিল আপ করবেন সেখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বসিয়ে দেবেন, এবং বাকি যে 2 জনের ফর্ম ফিল আপ করবেন তখন তাদের যেহেতু স্বাস্থ্যসাথীতে নাম নেই তাদের স্বাস্থ্যসাথীর ঘরটা আপনারা ফাঁকা রাখবেন। আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা স্বাস্থ্যসাথীর জায়গাটা ফিল আপ করবেন। এরপর এই নিচের রিসিপ্টটা আপনাকে কেটে হাতে দিয়ে দেবে, এই জায়গাটায় আপনার আর কোনো কাজ নেই। মোস্ট ইম্পর্টেন্ট হলো সেকেন্ড পেজ। আপনারা ভিডিও পুরো দেখুন আর না দেখুন, সেকেন্ড পেজের এই জায়গাটা অবশ্যই আপনারা সবাই দেখুন, না হলে কিন্তু আপনারা অনেকেই অনেক সমস্যায় পড়ছেন, এবং এই জায়গাটা রিলেটেডই আমার কাছে প্রচুর কোশ্চেন্স আসছে। কি কি একবার দেখিয়ে দিই। বলছে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি, হ্যাঁ কি নাতে টিক করুন, হয় হ্যাঁতে টিক করুন নয় নাতে টিক করুন। পরিবার মানে আপনারা এখন যতজন থাকেন আপনাদের ফ্যামিলিতে সবাইয়ের ইনকাম মিলিয়ে মোট যত ইনকাম হচ্ছে সেটা হলো আপনার পরিবারের বার্ষিক আয়। সেটা যদি 8 লাখ টাকার বেশি হয় হ্যাঁতে টিক করবেন, আর যদি না হয় তাহলে নাতে টিক করবেন। এবার এখানে বলে দিই, এই জিনিসটা কিন্তু বাতিল করার মাপকাঠি, মানে আপনার এই ক্রাইটেরিয়া গুলো দেখে আপনার ফর্মটাকে বাতিল করা হবে। তো এখানে যদি আপনার কোনো একটা হ্যাঁ হয়ে যায় তার মানে আপনার ফর্মটা বাতিলের দিকে চলে গেল। তো আপনাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম জিনিসই না হবে, মানে সব না হলেই আপনার কিন্তু ভালো, কোনো একটা হ্যাঁ হয়ে গেলেই কিন্তু আপনার এটা বাতিলের দিকে চলে যাচ্ছে। এবার নেক্সট কি বলছে, পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করে কি? আয়কর মানে ইনকাম ট্যাক্স। যদি কোনো সদস্য ইনকাম ট্যাক্স দিচ্ছে 12 লাখ টাকার বেশি ইনকাম, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হ্যাঁ টিক করতে হবে। আর যদি না হয় না, ইনকাম ট্যাক্স কিন্তু 12 লাখ টাকার উপরে হলেই প্রযোজ্য, তার নিচে কিন্তু প্রযোজ্য না নিউ রেজিম নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এরপর কি বলছে, এসআইআর WBLA 2026 নির্বাচনে এএসডিডি তালিকায় নাম পাওয়া গেছে। আপনারা এখানটাতে অনেকেই ভুল ভাবছেন, ভুল, একদম ভুল ভাবছেন যে আমার এসআইআর লিস্টে নাম আছে তাহলে কেন আমি হ্যাঁ তে টিক করব না। এখানে কিন্তু এসআইআর এর লিস্টের কথা বলা হয়নি। এসআইআর WBLA যে নির্বাচনের ক্ষেত্রে এএসডিডি লিস্ট বার হয়েছিল তার কথা বলা হয়েছে। এএসডিডি লিস্ট, এএসডিডি লিস্ট মানে হলো ডিলিটেড, শিফটেড, মৃত এইসব ভোটারদের যে লিস্ট, সেখানে যদি আপনার নাম থাকে তাহলে হ্যাঁ করবেন, আর না থাকলে না করবেন। তো অবশ্যই এখানে না হবে। এসআইআর লিস্টে আপনার নাম আছে তার মানে কি আপনার সব ঠিক আছে, আপনি জীবিত, আপনার নাম লিস্টে আছে, আপনার সবকিছু ঠিক আছে, তার মানে আপনি না করবেন। এএসডিডি লিস্ট মানে হচ্ছে আপনি মৃত, আপনার ভোটার কার্ড ট্রান্সফার হয়ে গেছে, আপনার ভোটার কার্ড এসআইআর লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, এরকম ক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন। তো এই জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এরপর বলছে এসআইআর এ আপনি নাম আপনার বাদ চলে গেছে, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং সেটা পেন্ডিং অবস্থাতে রয়েছে, মানে সেটা এখনো অ্যাপ্রুভ হয়নি, তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ করবেন, না হয়ে থাকলে না করবেন। মানে ধরুন এসআইআর এ আপনি দেখেছেন আপনার নাম বাদ গেছে, আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লিল তো করেছেন কিন্তু সেই অ্যাপ্লিকেশন এখনো অ্যাপ্রুভ হয়নি, পেন্ডিং অবস্থাতে আছে, তাহলে আপনি হ্যাঁ করবেন। আর যদি সেক্ষেত্রে না হয়ে থাকে তাহলে না করবেন। ঠিক আছে, এবার বলছে সিএ আবেদন মুলতবি রয়েছে, মানে সিএ আবেদনও আপনার পেন্ডিং রয়েছে। সিএ জিনিসটা কি, মানে নাগরিকত্বের জন্য যে অ্যাপ্লিকেশন সেটাকেই আমরা বলছি সিএ। ঠিক আছে, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। তো এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন অনেকেই করেছেন, অনেকের হয়তো ভোটার কার্ড নেই, অন্য জায়গা থেকে এসেছিলেন, অনেকদিন ধরে এখানে রয়েছেন, তারা ভোটার কার্ড করতে পারেননি, তারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন। যারা অ্যাপ্লাই করেছেন তাদের যদি এখন অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে যারা আসছেন না, মানে যারা ঠিকঠাকই ছিল, কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই, ভোটার কার্ড আছে, ভোট দিয়েছেন, তারা কোনো ব্যাপার নেই, নাতে ঠিক করে দেবেন, হয়ে গেল। এরপর বলছে অন্নপূর্ণা যোজনা উপভোক্তা তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনেকেই বলছে আমার নাম বাদ গিয়েছে, হ্যাঁ করব। আরে কোনো লিস্ট এখনো পর্যন্ত বেরোয়নি অন্নপূর্ণা যোজনার, যে নামের লিস্ট সেটা বেরোয়নি, যে এদের নাম বাদ চলে গেল, তাহলে আপনারা কি করে জানলেন আপনাদের নাম বাদ চলে গেছে? দেখুন, যতক্ষণ না কোনো বাতিল লিস্ট বেরোচ্ছে ততক্ষণ আপনি বাতিল না, তো ততক্ষণ আপনি নাতেই টিক করবেন। আর ছেলেদের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনা তো প্রযোজ্যই না, তাহলে তাদের কি হবে? তাদের ডিরেক্ট না হবে, এত কিছু ভাবারই দরকার নেই, না করে দেবেন। ছেলেদের ক্ষেত্রে তো অন্নপূর্ণা যোজনা নাই, তাহলে তাদের না হবে এখানে। এবং মেয়েদের ক্ষেত্রে যারা অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিকেশন করেছেন তারা এখানে নাই করবেন। কেন? কারণ এখনো পর্যন্ত ওরকম কোনো লিস্ট বেরোয়নি যেখানে আপনার নাম বাদ গেছে, লিস্টটা দেখাচ্ছে, তাহলে এখানে না হচ্ছে। আর একটা কি প্রবলেম হচ্ছে আপনাদের? প্রবলেম হচ্ছে আপনারা অনেকেই বলছেন আমার মা, আমার ঠাকুমা উইডো পেনশন পায়,
তো উইডো পেনশন যারা পায় তারা কি অন্নপূর্ণা যোজনা পাবে? পাবে না, এরকম আপনারা নিজেরা বলছেন। কিন্তু গভর্নমেন্ট কিন্তু এমন কোনো নোটিফিকেশন দেয়নি যেখানে বলছে যে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করতে পারবে না যারা উইডো পেনশন পায়। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা যতক্ষণ না এরকম কোনো নোটিফিকেশন বেরোচ্ছে ততক্ষণ নাতেই ঠিক করুন। কারণ আপনি উইডো পেনশনও এর আগেও কিন্তু যখন আপনার লক্ষ্মীর ভান্ডার ছিল তখন কিন্তু যারা উইডো পেনশন পেতো তারা লক্ষ্মীর ভান্ডারও পেতো। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, যারা উইডো পেনশন পাচ্ছেন তারা যারা অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছেন তারা এখানে নাই করে দিন, হ্যাঁ করবেন না, কারণ এখনো পর্যন্ত বাতিলের কোনো লিস্ট বেরোয়নি। এরপর কি বলছে, ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে। দেখুন, অনেকেই বলছেন আমাদের হেড অফ দ্য ফ্যামিলি মৃত, বা অনেকেই বলছেন আমাদের ফ্যামিলি মেম্বারের কেউ একজন মৃত, তার নামে ফর্ম চলে এসেছে, কি করব? তো তারা এই জায়গাটাতে ইয়েস করে দেবেন। যাদের এরকম প্রবলেম আছে তারা এই জায়গাটা ইয়েস করে দেবেন। যখনই আপনি ইয়েস করে দেবেন তখনই বোঝা যাচ্ছে যে এই ফ্যামিলি মৃত বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে, তাই ইয়েস, তখনই এই ফর্মটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। যদি কোনো মৃত ব্যক্তিকে ফর্ম দেওয়া হয় সেই ফর্মটা কি হবে? ক্যান্সেলই হবে। তো সেই ক্ষেত্রে আপনারা ইয়েস করবেন। আর যদি সেই ব্যক্তি জীবিত থাকে, কোনো অসুবিধা নেই, তার কোনো অ্যাড্রেস পার্মানেন্টলি ট্রান্সফার হয়নি, তাহলে সেই ক্ষেত্রে নো হবে। তো আপনারা নোতে তখন টিক করে দেবেন, ঠিক আছে, এই জায়গাতেও কোনো অসুবিধা নেই। এরপর আপনারা যে এই সমস্ত ডিটেলস এতক্ষণ ফিল আপ করলেন সেটা এখানে আপনি সম্মতি জানাচ্ছেন টিক করে, তো এখানে একটা টিক করে সম্মতি জানাবেন। এরপর আপনি কি করবেন, এই যে জায়গাটা সাইনের যে জায়গাটা, এখানে আপনারা সাইন করে দিয়ে দেবেন। তো এখানে আপনাদের অনেকের প্রশ্ন আছে যে আমাদের হেড অফ দ্য ফ্যামিলি সাইন করবে নাকি যার যার ফর্ম সে সাইন করবে। এখানে আবারও বলছি, আবেদনকারীর নাম যার থাকবে সে এখানে সাইন করবে। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে আবেদনকারীর স্বাক্ষর, মানে এই ফর্মটা যার নামে সে সাইন করবে। সে যদি বাচ্চা হয়ে থাকে শুধুমাত্র সেই ক্ষেত্রে প্যারেন্টস বা গার্জিয়ান সাইন করবে। আর যদি সে সাইন করতে পারে, বড় হয়ে থাকে, অ্যাডাল্ট হয়ে থাকে, তাহলে যার ফর্ম যার নামে ফর্ম সে সাইন করবে। সাইন না করতে পারলে বুড়ো আঙুলের ছাপ লাগাবে, ঠিক আছে। এরপর দেখুন এই ফর্মে এই যে ফর্ম ফিল আপ করেছে সে কিন্তু একটা ভুল করেছিল। কি করেছিল? এই জায়গাটাতে সই করে দিয়েছিল। তো এই জায়গাটাতে সই কিন্তু হবে না। এই আপনার FLW থেকে শুরু করে নিচে যতটা অংশ আছে এই অংশটা আমাদের আর কোনো কিচ্ছু করার দরকার নেই, পুরো ফাঁকা থাকবে, আমরা জমা দেবো। যারা ভেরিফাই করবে এই পুরো ফর্মটা তারা কিন্তু এই জায়গাটাতে ভেরিফাই করবে, আপনাদের আর কোনো কাজ নেই। আর অনেকেই জিজ্ঞেস করছিলেন যে এই ফর্মের সঙ্গে আমরা কি কি জমা দেবো, এই ফর্মের সঙ্গে আমাদের কি কি জমা দিতে হবে। আবার বলে দিচ্ছি, আপনারা প্রথম জমা দেবেন ভোটার কার্ড, তার সঙ্গে জমা দেবেন আধার কার্ড, জমা দেবেন রেশন কার্ড, তার সঙ্গে জমা দেবেন আপনারা যদি স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে স্বাস্থ্যসাথী কার্ড, যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এরপর আপনারা কি জমা দেবেন, ভোটার স্লিপ আপনাদের অনেকের বাড়িতে আছে যারা ভোট দিতে গেছিলেন, যদি সেটা থাকে সেটা এর সঙ্গে অ্যাটাচ করে আপনারা জমা দিতে পারেন। আর যদি না থাকে তাহলে কিচ্ছু দেওয়ার দরকার নেই, এই জিনিসটা কিন্তু অপশনাল। এরপর যাদের প্যান কার্ড আছে তারা এখানে প্যান কার্ড জমা দিচ্ছেন, যাদের প্যান কার্ড নেই তাদের কিন্তু প্যান কার্ড দেওয়ার দরকার নেই। তাহলে কি কি দিচ্ছেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, সঙ্গে ভোটার লিস্ট। আর এই প্রত্যেকটা ডকুমেন্ট পারলে যার ডকুমেন্ট সে সেলফ অ্যাটেস্টেড করে দিতে পারেন। আর যদি না করেন কোনো অসুবিধা নেই, ফটোকপি এর সঙ্গে অ্যাটাচ করুন, করে আপনার যার কাছ থেকে ফর্ম আপনারা কালেক্ট করেছিলেন তার কাছে গিয়ে ফর্মটা সাবমিট করুন। সেটা আশাকর্মী হতে পারে, ICDS কর্মী হতে পারে, বা অন্য কোনো সরকারি কর্মচারী হতে পারে। যাদের কাছ থেকে আপনারা ফর্মটা কালেক্ট করেছিলেন তাদের কাছে গিয়ে ফর্মটা সাবমিট করুন। কোনো রকম অসুবিধা হলে তাদের কাছ থেকে একবার ক্রস ভেরিফাই করে নিন, এবং আপনারা তাদের কাছে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে একবার নিজেরাও নিজেদের বুদ্ধি লাগিয়ে ফর্মটাকে যাচাই করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, নিচে কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন ভিডিওটা, এবং আপনার এই ভিডিওতে আরো যদি কোনো কোয়ারিজ থাকে সেটা আবার আপনারা কমেন্ট করুন, আবার আমি ভিডিও বানিয়ে দেবো। আর ভিডিওটা যদি এখনো না শেয়ার করে থাকেন অবশ্যই সমস্ত বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটা রিকোয়েস্ট রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিচ্ছেন তো নেক্সট পরবর্তী আপডেট সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। দেখা হবে নেক্সট এমনই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আই এম দীপঙ্কর, গুড বাই।